হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে ক্লাস 8-এর ইংরেজি বইয়ের দ্য গ্রেট এস্কেপ এই গল্পটি বা প্রোজ রাইটিংটি আলোচনা করব সম্পূর্ণ বাংলায় লাইন বাই লাইন। এবং এই যে দ্য গ্রেট এস্কেপ এই যে প্রোজটি এটি যার উপর বেস করে লেখা হয়েছে তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে আমরা সকলে নেতাজি নামে চিনি। তিনি একজন ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারতের স্বাধীনতা আনতে তার যে অবদান সেটা কিন্তু অনস্বীকার্য। তো তাকে কিন্তু একটা সময় ব্রিটিশরা নজরবন্দি করে রেখেছিলেন, তাকে গৃহবন্দী করে রেখেছিলেন, এবং তিনি কীভাবে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে যান সেটাই এই গল্পের মূল কাহিনী। তো চলো শুরু করা যাক। তো এই লেসন 4 গ্রেট এস্কেপ যিনি লিখেছেন তিনি হচ্ছে সুগত বোস। তো এনার টাইটেলও তোমরা দেখতে পাচ্ছ যে সারনেমটা বোস, তার মানে এনার কিন্তু সুভাষচন্দ্র বোসের সঙ্গে কোথাও না কোথাও একটা আত্মীয়তা রয়েছে। তো চলো তার সম্পর্কে জেনে নিচ্ছি। সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান, অথর, গার্ডিনার, প্রফেসর অফ ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। তো সুগত বোস কিন্তু একজন ঐতিহাসিক লেখক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মহাসাগরীয় ইতিহাস বিষয়ক একজন গার্ডিনার অধ্যাপক। তো born to the earnest freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose, he is the grand nephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sharat Chandra Bose. তো এখানে কিন্তু তোমরা তার যে রিলেশন সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে বিশিষ্ট মুক্তিযোদ্ধা তার বাবা ডক্টর শিশির কুমার বোস এবং মিসেস কৃষ্ণ বোসের ঘরে তার জন্ম, এবং তিনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের গ্র্যান্ডসন মানে গ্র্যান্ড নেফিউ পৌত্র, ঠিক আছে। এবং তার গ্র্যান্ডসন মানে হচ্ছে গিয়ে তিনি হচ্ছে নাতি, কার নাতি? শরৎচন্দ্র বসু, ঠিক আছে। এরপরে ইন 2011 বোস পাবলিশড হিজ ম্যাজেস্টি অপোনেন্ট। এরপরে 2011 সালে সুগত বোস তার ম্যাজেস্টিস অপোনেন্ট এটা কিন্তু পাবলিশ করেন। আর দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাউট ফ্রম দিস বুক। আর এই যে বর্তমানে যে গদ্যাংশটি তোমরা পড়বে সেটা কিন্তু এই বইটি থেকে একটা তুলে নেওয়া অংশ। তো এবার চলো শুরু করা যাক। তো সবার প্রথমে এই গল্পের যেটা ব্যাকগ্রাউন্ড সেটা সম্পর্কে কিছুটা এখানে বলেছে, যেটা তো আমি তোমাদের আগেই বলে দিলাম। তো চলো তাও এখান থেকে পড়া যাক। নেতাজি সুভাষচন্দ্র বোস, born 23rd January 1897, was one of the most famous nationalist leaders who fought for India's independence from British rule. তো নেতাজি সুভাষচন্দ্র বসু যার জন্ম 23শে জানুয়ারি 1897 সালে, তিনি ছিলেন অন্যতম বিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদী নেতা যিনি ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন। To this purpose, he founded the Indian National Army or INA, which included a women's regiment too. তো এই লক্ষ্যেই কিন্তু তিনি আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটাকে সংক্ষেপে বলা হয় INA, তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্যে কিন্তু একটা মহিলা বাহিনীও অন্তর্ভুক্ত ছিলেন। অর্থাৎ তিনি মহিলাদের জন্য একটা আলাদা সশস্ত্র বাহিনী তৈরি করেছিলেন। In 1941, the British government put Subhash under house arrest, that is, confined him in his house. তো 1941 সালে ব্রিটিশ সরকার এই সুভাষকে গৃহবন্দী করে এবং তাকে তার নিজের বাড়িতেই বন্দী করে রাখে। The following narrative describes the exciting and courageous escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. তো এই যেখানে নিম্নলিখিত যে কাহিনীটি রয়েছে সেটা সুভাষচন্দ্র বোসকে ভারতের স্বাধীনতা সংগ্রাম অব্যাহত রাখতে ব্রিটিশদের নজর এড়িয়ে কীভাবে সে পলায়ন করে তার বর্ণনা দেওয়া যায়, এবং সেটা ভীষণ উত্তেজনাপূর্ণ এবং সাহসিকতার সঙ্গে পলায়ন করা। তো চলো এবার মূল টেক্সটিতে প্রবেশ করা যাক। লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বিজি হাফ গ্রোন বিয়ার্ড, সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোস। তো সুভাষ যখন গৃহবন্দী অবস্থায় ছিলেন তখন তার মানে সুস্থতা, তখন তিনি বেশ অসুস্থই ছিলেন। তো তাকে দেখতে অনেকটা ফ্যাকাশে বিবর্ণ লাগছিল, থিন মানে তার দেহের যে চেহারা সেটাও কিন্তু সরু হয়ে গিয়েছিল, উইথ এ বুশি হাফ গ্রোন বিয়ার্ড। তো মানে কি তার যে অর্ধেক দাড়িগুলো উঠেছিল সেটা যেন অনেকটা মানে বুশি মানে ঝোপঝাড়ের মতো তার দাড়িগুলো গজিয়ে উঠেছে, এবং তিনি সেইভাবে রিক্লাইনিং মানে শুতে যাচ্ছেন হেলান দিয়ে। রিক্লাইনিং মানে হেলান দেওয়া। তো তিনি বালিশের উপর হেলান দিয়ে শুতে যাচ্ছিলেন। হিজ নেফিউ when Shishir, his nephew, entered Subhash's bedroom the December afternoon. আর সেই ডিসেম্বরের বিকেলবেলায় নেতাজি যখন শুতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তার ভাগ্নে শিশির, যার নাম, সে কিন্তু তার শোবার ঘরে প্রবেশ করলো। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। তো সুভাষ তাকে বললেন যে বিছানার ডান দিকে বসতে। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? শিশির নডেড। তো শিশিরের দিকে তীব্রভাবে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি আমায় কিছু কাজ করে দেবে? তো শিশির কিন্তু সম্মতি জানালো মাথা নেড়ে।
এরপরেই বলেছে The task is to turned out was to help plan and carry out the Subhash escapes from India. তো তাকে যে কাজটি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সুভাষকে ভারত থেকে পালানোর পরিকল্পনা করা এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য সাহায্য করা। Shishir would have to drive his uncle in the dead of the night to a railway station far away from কলকাতা। তো শিশিরকে গভীর রাতে গাড়ি চালিয়ে তার কাকাকে নিয়ে যেতে হবে কলকাতা থেকে অনেক দূরে একটা রেল স্টেশনে। From his uncle's residence at Elgin Road, Shishir walked back that night to his own house at one Woodburn Park in a state of wonder and subdued excitement. তো এখানে নেতাজি সুভাষচন্দ্রের যে বাড়ি এবং শিশিরের যে বাড়ি তার ঠিকানা দেওয়া হয়েছে। তো এলগিন রোডে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। তো এলগিন রোডে কাকার বাড়ি থেকে শিশির সেই রাতে হেঁটে ফিরে গিয়েছিলেন তার নিজের বাড়ি, যার ঠিকানাটা হচ্ছে 1 উডবার্ন পার্ক, এবং তার মধ্যে একটা বিস্ময়কর অবস্থা এবং চাপা একটা উত্তেজনা নিয়ে কিন্তু সে বাড়ি ফেলেছিল। কেন? কারণ তাকে সেই রাতে গাড়ি করে মানে সুভাষচন্দ্র বোসকে পালানোর জন্য হেল্প করতে হবে। এরপরেই দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষের হাউস, আর পুলিশের কিন্তু সুভাষের বাড়ির উপরে নজর ছিল। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল। এইলিং মানে কি? অসুস্থ। তো একজন মানে ভাইপোর জন্য একজন অসুস্থ আঙ্কেলের সাথে দেখা করতে যাওয়া এটা সাধারণ ব্যাপার। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ। এরপরও সুভাষের একটা অতিরিক্ত অজুহাত ছিল, অ্যাডিশনাল মানে অতিরিক্ত, ফর মিটিং হিজ নেফু। তার ভাইপোর সাথে দেখা করার একটা অতিরিক্ত অজুহাত ছিল। কি সেই অজুহাত? শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। আর শিশির খুব ভালো রেডিও চালাতে পারতো। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। আর শিশির তাকে কিসের হেল্প করতো? যে বিদেশি যে প্রচারগুলো ছিল, সম্প্রচারগুলো ছিল, সেগুলো শুনতে শিশির কিন্তু তাকে হেল্প করতো। তো এই অজুহাতেই কিন্তু নেতাজি তাকে তার বাড়িতে ডাকতেন। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভ্যারিয়াস মিনস অফ এসকেপ। তো সুভাষ এবং শিশির কিন্তু এই পালানোর মানে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করতো তখন। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেটস। তো তারা কিন্তু শেষ পর্যন্ত যেটা ডিসাইড করলো, যেটা সিদ্ধান্ত নিল, সেটা হচ্ছে সবথেকে স্বাভাবিকভাবেই একদম তারা বাড়ির যে সদর দরজা, সেই সদর দরজা দিয়ে তারা বেরিয়ে যাবে। শিশির ওন্ড এ জার্মান কার কল দ্য ওয়ান্ডারার হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি। আর শিশিরের একটা জার্মান গাড়ি ছিল যেটাকে তিনি এবং তার যেটাকে শিশির এবং সুভাষ তাদের এই ভ্রমণের জন্য কিন্তু বেছে নিয়েছিল। ঠিক আছে? তো এই যে শিশির এবং সুভাষ যারা কিনা এই সদর দরজা দিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করলো, আর সদর দরজায় কারা বসে আছে? পুলিশ বসে আছে। তো সেখান থেকে তারা কীভাবে পালাবে? তো সেই যে প্ল্যানটা, চলো এটাই কিন্তু এই গল্পের পার্ট 2-তে দেওয়া আছে। এরপরে বলা হয়েছে সুভাষ হ্যাজ ক্যাবেল আকবর শাহ টু মিট হিম অ্যাট কলকাতা। তো ক্যাবেল মানে হচ্ছে ডাকা। ঠিক আছে? তো সুভাষ আকবর শাহকে কলকাতায় ডেকে পাঠালেন তার সাথে দেখা করার জন্য। আকবর শাহ ওয়াজ এ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম ফাইটার এগেনস্ট ব্রিটিশ রাজ। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। তো এই যে আকবর শাহ, তার সম্পর্কে বলা হলো তিনি ছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একজন স্বাধীনতা সংগ্রামী এবং সুভাষের সহকর্মী, এবং তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলিতে এই স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করতেন এবং তার সুভাষকে পালাতে সাহায্য করার কথা। আকবর শাহ কেম টু ক্যালকাটা। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। আকবর শাহ যখন কলকাতা আসলেন তার সাথে শিশিরের পরিচয় করিয়ে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন্ট টু শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা ওয়ার দে পারচেসড ব্যাগি শালভার্স অর ট্রাউজার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস ফর সুভাষ ডিসগাইজ। তো দেখো, সুভাষ তো বাড়ি থেকে বের হতে পারবে না, যেহেতু তাকে পালানোর জন্য হেল্প করতে হবে। সেই জন্য শিশির এবং এই যে আকবর শাহ, তারা দুজন মিলে কলকাতার একটা দোকানে গেল, যেখানে তারা কিছু কেনাকাটা করতে গেল সুভাষের ছদ্মবেশের জন্য। কী কী কিনলো তারা? একটা ঢিলে ঢালা সালভার, এই যে এখানে যে বলা হয়েছে ব্যাগি সালভার, মানে একটা ঢিলে ঢালা সালভার, যেটা কিনা একটা পাজামা, এবং একটা কালো ফেস টুপি কিনেছিলেন। এরপরে কি হলো? লেটার শিশির অলসো পারচেসড এ সুটকেস, বেডরোল, শার্টস, পিলোস। তো এরপর শিশির কিন্তু আরও একটা সুটকেস কিনেছিল। বেডরোল মানে হচ্ছে গিয়ে মুড়িয়ে রাখা যায় যে বিছানাগুলো, সেই বিছানাগুলো কিনেছিল, এবং একটা শার্ট এবং একটা বালিশ কিনেছিল। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। আর সুভাষ কিন্তু এই সমস্ত নিয়ে তার যাত্রা শুরু করবে। শিশির দেন ওয়েন্ট টু আ প্রিন্টার শপ। শিশির এরপরে একটা ছাপাখানার দোকানে গেল। ছাপাখানার দোকানে কেন গেল? কি আশ্চর্য ব্যাপার! হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস হুইচ রেড। সে কিন্তু
এক গোছা নাম ঠিকানা সংবলিত কার্ড বানানোর নির্দেশ দিল। কী লেখা ছিল সেগুলোতে? মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড। দিস ওয়াজ দ্য ফার্স্ট আইডেন্টিটি হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। দেখো এখানে কিন্তু সেই যে ছদ্মবেশের যে একটা আইডেন্টিটি লাগবে, তার যে একটা পরিচয়পত্র লাগবে, সেটা কিন্তু এখানে শিশির বানাতে দিয়েছিল। কী লেখা ছিল সেটাতে? মোহাম্মদ জিয়াউদ্দিন, ভ্রমণ পরিদর্শক, তিনি হচ্ছেন এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোঅপারেটিভ লিমিটেডের একজন লোক, এবং তো এটাই কিন্তু তার পরিচয় ছিল, তার ছদ্মবেশের যে ঠিকানা। ঠিক আছে, তো এই সেই মিথ্যা যেটা কিনা সুভাষকে নিয়ে এখান থেকে পালাতে হবে। অন 16th January 1941, Shishir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. He parked the Wanderer at the back of the house. তো 1941 সালে 16ই জানুয়ারি সেই রাত শিশির একটু তাড়াতাড়ি তার রাতের খাবার শেষ করলেন এবং রাত 8:30 নাগাদ তার যে গাড়ি ওয়ান্ডারার সেটা নিয়ে কিন্তু এলগিন রোডে চলে গেলেন, এবং তিনি তার সুভাষের যে বাড়ির পেছন দিকে সেখানে কিন্তু তার যে গাড়ি ওয়ান্ডারারটাকে দাঁড় করিয়ে রাখলেন। শিশির অ্যান্ড সুভাষ হ্যাজ মেইনটেইন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। তো শিশির এবং সুভাষ কিন্তু তাদের পালানোর যে পরিকল্পনা সেটা সম্পর্কে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেছিল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন। তো সুভাষের ভাই যে ইলা এবং তার যে খুড়তুতো ভাই দ্বিজেন, তারা ছাড়া কিন্তু পরিবারের কোনো সদস্যই কিছু জানতো না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। তো সুভাষ আর শিশির এবার যতক্ষণ না পর্যন্ত বোস ফ্যামিলি সকলে ঘুমিয়ে পড়লেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করছিলেন, কারণ তাদের সামনে দিয়ে পালানো যাবে না, হয়তো তারা যেতে দেবে না। কারণ সাধারণভাবে একজন লোক দেশের বাইরে যাবে, সে কবে ফিরবে, আর ব্রিটিশরা তার অনুসন্ধানে থাকবে, স্বাভাবিকভাবে বাড়ির লোকেরা উদ্বিগ্ন থাকবে, তাকে কিন্তু ছাড়তে চাইবে না, তাই এটা কিন্তু সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল। এরপরে বলেছে সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু হিজ ডিসগাইজ Muhammad Ziauddin. He was dressed in a long brown coat, baggy shalwars and a black face. He wore gold rimmed spectacles. তো সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে বদলে গিয়েছিলেন। তিনি একটা লম্বা বাদামি রঙের কোট এবং ঢিলে ঢালা যে সেই পাজামা সেটা পরেছিলেন, এবং একটি কালো ফেজ টুপি পরেছিলেন, এবং তিনি সোনার তার দিয়ে বাঁধানো একটা চশমা পরেছিলেন। এখন কিন্তু তার যে রূপ সেটা কিন্তু পুরোপুরি বদলে গেল। এরপরেই বলেছে ইট ওয়াজ 1:35 AM. দ্য নাইট ওয়াজ মুনলিট। তো এটা তখন রাত্রি 11:35 বাজে, রাতটা ছিল একটা পূর্ণিমার রাত। ঠিক আছে, জোছনার রাত। Dijen signaled from an upstairs window that no policeman was nearby. আর দিজেন যে সিঁড়ির ওপরে যে জানালাটা আছে সেখান থেকে শিশিরকে মানে সিগন্যাল করলো যে কোনো পুলিশ আর সামনে নেই। বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন চারপই অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। তো সেই সময় পুলিশরা কোথায় বসেছিল? চারপই, মানে এলগিন রোডের একটা কোনায় চারপই নামে একটা জায়গায়, সেখানটায় মানে চার মাথার একটা জায়গা, সেখানটায় বসেছিল, এবং উডবার্ন রোডে বসেছিল। দ্য পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষ হাউস। আর তারা মানে সুভাষের বাড়ির সামনে দিয়ে চলাফেরা করছিল মাঝে মাঝে। On the cool winter night of January 16, they had preferred the comfort of the warm blankets on the charpoy. তো ওরা কিন্তু সেই 16ই জানুয়ারি রাতে ওরা মানে একটু ঠান্ডা রাত ছিল, ওরা কিন্তু এই পুলিশেরা কিন্তু ওরা একটু কম্বল পেঁচিয়ে একটু বসে থাকার আরামদায়কভাবে একটু বসে থাকায় কিন্তু ওরা বেশি পছন্দ করছিল। তো পুলিশ কিন্তু সেদিন খুব একটা পাহারায় মত্ত ছিল না, যেটা এখানে বোঝা গেল। এরপর গল্পের পার্ট 3 শুরু হচ্ছে। মানে এখন সিগন্যাল ক্লিয়ার হয়ে গেল যে বাড়ির সামনে পুলিশ নেই, তারা এখন পালাতে পারবে। এরপরে দেখা যাচ্ছে কীভাবে তারা পালাবে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। পার্ট 3 গল্পের। সুভাষ অ্যান্ড শিশির হাগ দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর অ্যান্ড টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার। সুভাষ এবং শিশির বাড়ির ভেতরের দীর্ঘ যে দালান রয়েছে, মানে সেটা ধরে ধরে একদম পা টিপে টিপটোড মানে কি, বাচ্চারা যেভাবে হাঁটে না পায়ের আঙুলের উপর ভর দিয়ে, তো একদম পা টিপে হাঁটছে যাতে কোনো আওয়াজ না হয়, পিছনে সিঁড়ি দিয়ে গাড়ির কাছে চলে গেল। সুভাষ স্যাট ইন দ্য ব্যাগ, শিশির ড্রোভ দ্য কার। আর সুভাষ পেছনে বসলেন এবং শিশির গাড়িটা চালালেন। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশনস। তো শিশির তার ইঞ্জিনটি চালু করলেন এবং এই 38/2 এলগিন রোড থেকে বেরিয়ে গিয়েছিলেন, যেমনটি তিনি অতীতে
জীবনীতে অনেকবার করেছেন। At Subhash Elgin Road residence, the light glowed in his bedroom to give the impression that he was still there. তো সুভাষের যে এলগিন রোডের বাসা, সেখানে কিন্তু তার শোবার ঘরে তখনও আলো জ্বলছিল, এবং সেটা কেন জ্বলছিল, যাতে এমন একটা ধারণা দেওয়ার জন্য যে সে এখনও সেখানে রয়েছে। As Calcutta slept, uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's প্রিসিংটস। তো যখন কলকাতা শহরে সকলেই ঘুমিয়েছিল, তখন এই ভাইপো এবং তার কাকা তারা কিন্তু হাওড়া ব্রিজ পেরিয়ে শহরের সীমানা পেরিয়ে চলে গেছে। সিটিস প্রিসিংটস মানে হচ্ছে কি সীমানা। এরপরে সুভাষ পোর্ড শিশিস কফি ফ্রম এ থার্মোস। থার্মোস মানে যেখানে গরম জল রাখার যে ফ্লাক্সগুলো, সেটাকে বলা হয় থার্মোস। তো সুভাষ শিশিরকে একটি ফ্লাক্স থেকে কফি ঢেলে দিল। দে শেয়ার্ড এ ফিউ অ্যানশিয়াস মোমেন্টস টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফ্ল্যাটার্ড ওয়ান্স। আর তারা কয়েকটি উদ্বেগজনক মুহূর্ত একসাথে কাটিয়েছিল যখন গাড়ির ইঞ্জিন একটু কাজ করছিল না। ঠিক আছে, ফল্টার্ড ওয়ান্স মানে একটু গন্ডগোল দেখা দিয়েছিল। স্টার্টেড অ্যাগেন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। আবার গাড়িটি চলতে শুরু করলো এবং শিশির কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত সেই গাড়িটিকে নিয়ে অন্ধকার রাস্তার মধ্যে ভেদ করে চলে যাচ্ছিল। At around 8:30 AM they arrived at বারারি নিয়ার ধানবাদ। তো মোটামুটি 8টার দিকে, 8:30টার দিকে তারা ধানবাদের নিকটে একটি জায়গায়, বারারি নামে একটি জায়গায় পৌঁছালো। দে পুট আপ দ্য হাউস অফ শিশিস ব্রাদার্স অশোক। তো তারা কিন্তু শিশিরের যে ভাই অশোক, তার বাড়িতে গিয়ে উঠল। সুভাষ kept his disguise on as Muhammad Ziauddin and said he had come on insurance business and was given a room to rest during the day. আর সুভাষ কিন্তু তখনও তার ছদ্মবেশেই রয়েছেন মোহাম্মদ জিয়াউদ্দিন নামে, এবং তিনি বলেছিলেন যে তিনি ইন্স্যুরেন্সের কাজে এসেছিলেন, মানে বিমার কাজে এসেছিলেন, এবং তাকে কিন্তু রেস্ট করার জন্য একটা রুম দেওয়া হয়েছিল। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার। তারা সকলে দেখা করলো সন্ধ্যেবেলা এবং তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন হুইচ ওয়াজ ডিস্টেন্স অ্যাওয়ে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য ডেলি কালকা মেল ফ্রম দেয়ার। তো মোহাম্মদ জিয়াউদ্দিন কিছুটা দূরে গোমো স্টেশনের উদ্দেশ্যে একাই রওনা হলেন, এবং মানে কি মোহাম্মদ জিয়াউদ্দিন মানে এখানে কে, সুভাষ। তো তিনি সেখান থেকে দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন। A little further from the house, Shishir picked him up in his wanderer and drove towards the railway station. আর কিছুটা দূরে, সেই বাড়ি থেকে কিছুটা দূরে কিন্তু শিশির তার যে গাড়ি ওয়ান্ডারার নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন, এবং তাকে সেই গাড়িতে তুলে নিয়ে কিন্তু রেল স্টেশনের দিকে এগিয়ে গেলেন। দে রিচড গোমো স্টেশন ইন মুনলিট লাইট। তারা একটা সেই জ্যোৎস্না ভরা রাতে সেই গোমো স্টেশনে পৌঁছে গিয়েছিলেন। এ স্লিপি পর্টার কালেক্টেড দেয়ার লাগেজ। একটা ঘুমন্ত কুলি প্রায় ঘুমিয়ে ছিল, সে কিন্তু তাদের ব্যাগপত্র সংগ্রহ করে নিয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, একটা ট্রেনের ছবি সুন্দর আঁকা রয়েছে। I am off, you go back, সুভাষ said as parting words. তো সুভাষ যখন বিদায় নেবে, সে বলছে আমি চললাম, তুমি ফিরে যাও, বিদায় সূচক কথা এভাবে কিন্তু সুভাষ বলেছিলেন। তার কাকে বলেছিলেন? তার ভাইপো শিশিরকে। শিশির watched him mount the railway overbridge and walk across it with his usual majestic gait. গেইট মানে কি, তার যে একটা রাজকীয় ভঙ্গি, তার যে ভঙ্গি মাঝে হাঁটার। তো শিশির তাকে রেলওয়ে ওভারব্রিজে উঠে তার স্বাভাবিক যে রাজকীয় ভঙ্গি, সেই ভঙ্গিতে কিন্তু সেই ব্রিজ পার হতে দেখলেন। হি ডিসঅ্যাপিয়ার্ড ইন্টু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড। আর সুভাষ সেই বিপরীত দিকে যে প্ল্যাটফর্ম সেখানে যাচ্ছে, এবং সেদিকে যাওয়ার সময় যে অন্ধকার রয়েছে, সেই অন্ধকারে যেন একদম বিলীন হয়ে গেল, তাকে আর দেখা যাচ্ছে না। মানে যতদূর তাকে দেখা যাচ্ছিল, শিশির কিন্তু তার দিকে তাকিয়েছিল। দ্য ডেইলি কালকা মেল রেল স্টেশন। এরই মধ্যে দিল্লি কালকা মেল বাষ্প ছাড়লো। তখন তো বাষ্পচালিত ইঞ্জিন ছিল, তাই যখন ট্রেনটা ছাড়বে তখন বাষ্প ছাড়তো সেই ট্রেনগুলো। শিশির হার্ড দ্য রিদমিক ক্ল্যাটার অফ দ্য হুইলস। এখানে ক্ল্যাটার কথার অর্থ হচ্ছে যে একটা সুরের একটা যে ছন্দময় আওয়াজ ট্রেনের, সেটার কথা এখানে বোঝানো হয়েছে। শিশির হার্ড দ্য রিদমিক ক্ল্যাটার অফ দ্য হুইলস অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে। শিশির চাকার ছন্দময় ঘর শব্দ শুনতে পেলে এবং ট্রেনের আলোগুলিকে দূরে সরে যেতে দেখলেন। তার মানে কি, অন্ধকার ভেদ করে সেই ট্রেন সুভাষকে নিয়ে কিন্তু মানে দেশ ছাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অবশ্যই সে ট্রেনটা নিশ্চয়ই দেশের বাউন্ডারি পার করে যাবে না। এরপরে সুভাষের নিশ্চয়ই আরও অন্য কিছু প্ল্যান রয়েছে, যে ট্রেন ছেড়ে তারপর তাকে অন্যভাবে যেতে হবে। তো গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কীভাবে সুভাষ তার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে তার ভাইপো শিশিরের সাহায্যে ছদ্মবেশে, মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে কীভাবে সে পালিয়ে যায়। তো গল্পটা এখানেই। তো তোমরা একজন মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনের কিছুটা অংশ তোমরা এখানে জানতে পারলে। আশা করি তোমাদের
এই যে গল্পটা এক্সপ্লেন করলাম ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ।